আজ আপনাদের অন্যরকম একটি ইন্দোনেশিয়ান ভালোবাসার গল্প শোনাবো। আমরা মানুষ মাত্রই কনফিউজড। জীবনের নানা সময়ে আমাদের মন দুভাগে ভাগ হয়ে যায়। আজকের গল্পটি ঠিক তেমনই, যে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় আপনি গল্পের মধ্যেই জুড়ে থাকবেন। হয়তো গল্পের অনেক অংশে নিজেকেও খুঁজে পাবেন। আর কথা দিচ্ছি, জীবনে চলার পথে অনেক সময় এই গল্পের কথা আপনার মনে আসবে, বিশেষ করে যাদের জন্ম 90s-এ, কারণ এটি একটি 90s-এর ভালোবাসার গল্প। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া লাইফ ইজ ফিল্ড উইথ সো মাচ অফ ইউ ইন্দোনেশিয়ান এই মুভির কথা। তো আর কোনো ইন্ট্রো না দিয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা স্কুটিতে একটি ছেলেকে দেখতে পাই। সে ব্যাকগ্রাউন্ড থেকে বলছে, সালটা ছিল 1998। পুরো ইন্দোনেশিয়া জুড়ে তখন দাঙ্গা চলছিল, ফিনান্সিয়াল ক্রাইসিস অনেকটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। দেশের অন্য যুবকদের মতো আমিও লড়তাম, প্রত্যেকদিন প্রোটেস্টে যেতাম। বাই দ্য ওয়ে, আপনাদের তো আমার নামই বলিনি। আমার নাম সাদ আলী। আমি একজন পেইন্টার, ওয়ালে ওয়ালে বিপ্লবী ছবি আঁকি। আমাদের কাছে তখন কোনো বন্দুক ছিল না, কিন্তু এই ছবিগুলো আমাদের জন্য বুলেট হিসেবে কাজ করত। আর এই সাদ আলীই হচ্ছে আমাদের মুভির মূল নায়ক। সে বুকিটিঙ্গি নামে ইন্দোনেশিয়ার ছোট্ট একটি শহরে বাস করে। সে তার স্কুটিতে করে বাড়ি ফিরছিল, আর এই সুন্দর শহরের মাঝে এই মুভির নাম লেখা ওঠে, লাইফ ইজ ফিল্ড উইথ সো মাচ অফ ইউ। এই সুন্দর সবুজে ঘেরা বাড়িটি সাদ আলীদের, আর গার্ডেনে যে ভদ্রমহিলা কাজ করছেন তিনি সাদ আলীর মা। সাদ আলী বাসায় এসেই তার মাকে সালাম দেয়। এরপর মার ছেলে দুষ্টুমি করতে থাকে। এই মার ছেলের সম্পর্ক অনেকটাই বন্ধুর মতো। সাদ আলী মায়ের কাছ থেকে বিদায় নিয়ে খুশি মনে বাড়ির মধ্যে প্রবেশ করে। সেখানে তার জন্য অপেক্ষা করছিল আরও একটি সুখবর। সে একটি চিঠি পায়, তার কলেজ শেষ হয়েছে। আর চিঠি খুলে সে দেখতে পায় দেশের খুব নামকরা একটি ইউনিভার্সিটিতে তার চান্স হয়েছে। সে তো ফাইন আর্টস অর্থাৎ চারুকলার স্টুডেন্ট। এটা তার জন্য ড্রিম। সেই কথাই সাদ আলী তার বাবাকে জানায়। বাবাও শুনে খুশি হন আর জিজ্ঞেস করেন ওই শহরের কি অবস্থা। সাদ আলী বলে, বাবা, পুরো ইন্দোনেশিয়ার মতোই, সব জায়গায় দাঙ্গা চলে, কিন্তু বাবা আমি নতুন একটি জীবন শুরু করতে চাই। তখন বাবা বলে ওঠেন, আর্নাজের বাবা মা কিন্তু কয়েকদিন আগে এসেছিল, আমি কিন্তু তাদের কথা দিয়েছি। তখন সাদ আলী বলে, বাবা আমার টপিকের সাথে সম্পর্ক কি? বাবা হাসতে হাসতে বলেন, সম্পর্ক তো আছে, ওই যে তুমি বললে নিউ লাইফ শুরু করতে চাও। দুটোর উত্তর একই। তুমি তো জানোই আর্নজার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। দেখো ওরা খুব ভালো একটা ফ্যামিলি। আর্নজাকে আমরা ছোটবেলা থেকেই দেখেছি, সে যেমন সুন্দরী তেমনই ধার্মিক। এমন মেয়ে যুগে পাওয়া খুবই কঠিন। সাদ আলী তেমন কিছুই বলে না, সে শুধু ভাবে আর বাবাকে এটাই বলে, বাবা তুমি কিভাবে বুঝলে আমি আর আর্জানা ভালো ম্যাচ? বাবা বলেন, বিয়েতে তো জোর নেই, পছন্দ করার অধিকার তোমাদের রয়েছে, আমরা ঠিক করে রেখেছি, বাকিটা তোমরা দুজন মিলে ডিসাইড করবে। আর পরের দৃশ্যেই আমরা আর্নাজাকে দেখতে পাই, তার বোন তাকে সাজিয়ে দিচ্ছে। আর্নাজা খুব হাসি খুশি টাইপের একটি মেয়ে। কিছুক্ষণের মধ্যে বাইরে কথাবার্তা শোনা যায়। সাদ আলীদের পরিবার এসেছে, তারা আজ আর্নাজাকে দেখতে এসেছে, তাই এত আয়োজন। আর্নাজার বাবা মা সবাইকে স্বাগতম জানায়। তারা ঘরের মধ্যে প্রবেশ করে, আর দুই বোন লুকিয়ে লুকিয়ে সাদ আলীকে দেখছিল। ছোট বোন বলে, আপু দুলাভাই অনেক হ্যান্ডসাম। আর্নাজা খুশি হয়। সবাই বসে একসাথে গল্প করছিল। আর্নাজের বাবা মা সাদ আলীকে জিজ্ঞেস করছিল, তুমি এখন কি পড়াশোনা করো? সাদ আলী বলে, ফাইন আর্টস, আর এখন গ্রাজুয়েশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে আর্নাজাকে ডেকে পাঠানো হয়। আর্নাজা সেখানে এসে সবাইকে সালাম দেয়। সাদ আলীর চোখ আর্নাজের উপর আটকে যায়। সবাই সালামের উত্তর দেয়, আর সবশেষে ওয়ালাইকুম আসসালাম বলে সাদ আলী। আর্নাজা সেখানে বসে। সাদ আলী আর আর্নাজা দুজনেই লজ্জা পাচ্ছে। আর্নাজের মা যে সাদ আলীকে জিজ্ঞেস করে, তুমি কি আমার মেয়ের জামাই হবে? সাদ আলী লজ্জা পাচ্ছে। এবার সাদ আলীর মা আর্নাজাকে জিজ্ঞেস করে, দেখো মা, আমার ছেলেটা একটু একরোখা টাইপের, খুব অ্যাম্বিশিয়াস, তুমি এগুলো মানিয়ে নিতে পারবে তো? আর্নাজা তখন বলে, ইনশাল্লাহ, আমি সবকিছুই ম্যানেজ করে নিব। সবাই খুশি হয় আর মাশাল্লাহ বলে। সাদ আলীর বাবা উঠে বলে, আমি এই বিয়েতে রাজি। তখন সবাই তাকে থামিয়ে দেয় আর বলে, ফাইনাল ডিসিশনটা ওদের নিতে দাও। আমরা তো আমাদের সন্তানের সবসময় ভালোই চাইবো, কিন্তু শেষ ডিসিশনটা ওরা নিক। আর এরপর থেকে সাদ আলী প্রায় আর্নাজের সাথে দেখা করতে আসে। তারা দুজনে একসাথে ঘুরতে বের হয়। আর্নাজা জিজ্ঞেস করে, তুমি কবে যাচ্ছ? সাদ আলী বলে, আর এক সপ্তাহ পরে। তারা দুজন সাদ আলীর খুব প্রিয় একটি জায়গায় যাচ্ছে, আর যাবার পথে পুরোটা পথ তারা ছোট ছোট গল্পের খুনসুটিতে মেতে ওঠে। ফাইনালি তারা সেই জায়গাটিতে পৌঁছায়। পাহাড়ে ঘেরা সুন্দর একটি জায়গা। সাদ আলী আর্নাজাকে নাজ বলে ডাকে। সে জিজ্ঞেস করে, নাজ তোমার ব্যাগের মধ্যে কি? নাজ উত্তর দেয়, সময় হলেই জানতে পারবে। তারা দুজনে গল্প করতে থাকে। আর এই মোমেন্টটা যেখানে দুই পরিবার রাজি, তাদের বিয়ে ঠিক হয়েছে, আর এখন তারা বেরিয়েছে প্রেম করতে। হোয়াট এ মোমেন্ট।
আর জায়গাটা ছিল তার থেকেও সুন্দর। সাদ আলী বলে জায়গাটা খুবই সুন্দর। তখন আরনাজে খোঁচা মেরে বলে, তুমি যখন শহরে যে আরো সুন্দর জায়গা দেখবে তখন এই জায়গার সৌন্দর্য ভুলে যাবে। সাদ আলী আরনাজের কথার মানে বুঝতে পারে। সে তখন সিম্পলি বলে, নাথিং ইজ মোর বিউটিফুল দ্যান ইউ। তোমার থেকে সুন্দর কিছুই হতে পারে না। আরনাজে খুশি হয়ে যায়। এই দুই কাপলের মাঝে সেখানে এক ভালোবাসার অন্যরকম মুহূর্তের সৃষ্টি হয়। আর এর পরের দৃশ্য চলে আসে সাদ আলীর সেই স্বপ্নের শহর জগজাতে, যেখানে সে পড়াশোনার জন্য এসেছে। এই শহরটি আর্ট আর কালচারে একদম ভরপুর। সাদ আলী স্বপ্নালু চোখে চারদিকে তাকাচ্ছে। দেওয়ালে দেওয়ালে বিভিন্ন আর্ট ঝোলানো। তার কাছে বেশ ভালো লাগছে। সে প্রথমে তার এক বন্ধুর কাছে আসে যে এখানেই থাকে। তার এই বন্ধুর নাম হচ্ছে বুডি। বুডি খুব ফানি টাইপের একজন মানুষ। সে সাদ আলীকে জিজ্ঞেস করে, আচ্ছা এই শহরে তো আসলি, এখন তো তোর একটি বাসা ভাড়া প্রয়োজন, তুই আমাকে বল তোর কেমন বাসা প্রয়োজন। সাদ আলী কিছুক্ষণ চিন্তা করে, তারপর বলে সে শুধুমাত্র একটা দরজা থাকলেই হচ্ছে। বুড়ি বলে, বুঝতে পেরেছি, তুই সবকিছু গুছিয়ে নে, এখনই তোর স্বপ্নের ঠিকানায় তোকে নিয়ে যাচ্ছি। তারা দুজন সাথে সাথে একটি বাড়ির সামনে চলে আসে। এটাকে বাড়ি বললে ভুল হবে, এটা একটা লাইব্রেরি, আবার রেস্টুরেন্টও, সেই সাথে একটি আর্ট এক্সিবিশন গ্যালারিও। মোটামুটি বলতে পারেন এখানে গুণী শিল্পীদের আড্ডা হয়। অ্যাস্থেটিক একটি জায়গা, যেখানে তখন একটি এক্সিবিশন চলছিল। সাদ আলী সেখানেই হাঁটছিল, কিন্তু হঠাৎই তার চোখটা আটকে যায় একজনের উপরে। সাদা ড্রেস পরা একজন মহিলা। সাদ আলী মুহূর্তের মধ্যে যেন এক অন্য দুনিয়ায় হারিয়ে যায়। কথা বলার মাঝে সেই মহিলাও সাদ আলীর দিকে তাকায়, কিন্তু কোনো পাত্তা দেয় না। এর মধ্যে সেখানে অন্য একটি মেয়ে আসে। এই মেয়েটির নাম গ্রেস। সাদ আলীর বন্ধু বুডি আর গ্রেস পূর্ব পরিচিত। তারা দুজন মজা করছিল, আর গ্রেস সাদ আলীকে বলছিল, আপনার বন্ধু বুডি, তার সম্পর্কে নিশ্চয়ই আপনি ভালো করে জানেন। তার কিন্তু ড্রিঙ্কস করার অভ্যাস আছে। একবার তো এখানে এসে মাতলামি করে বমি করে দিয়েছিল। বুডি তখন হাসতে হাসতে বলে, আর সেজন্য মীরা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। এরপর বুডি গ্রেস আর সাদ আলীর সাথে পরিচয় করিয়ে দেয়। তারা একজন আরেকজনের সাথে পরিচিত হয়। সাদ আলী খুব পোলাইট টাইপের একজন ছেলে। খুব অল্প সময় সে মানুষকে ইমপ্রেস করতে পারে। এরপর বুডি গ্রেসকে জিজ্ঞেস করে, আচ্ছা মীরা কোথায়? তাকে তো দেখছি না। গ্রেস বলে, সে তো এখানেই ছিল, মনে হয় আশপাশে কোথাও আছে। কিন্তু মীরাকে কেন খুঁজছ? বুডি বলে, তোমাদের পেছনের বাড়িটা তো এখনো ফাঁকা আছে, ওটা আমি ভাড়া নিতে চাই। গ্রেস বলে, তুমি নিবে ভাড়া? মীরা কখনোই তোমাকে ভাড়া দিবে না। বুডি বলে, আমার জন্য না, বাড়িটা আমি আমার বন্ধু সাদ আলীর জন্য নিতে চাচ্ছি। গ্রেস এবার রাজি হয়। তারা তিনজন মীরার সাথে দেখা করার জন্য বাড়ির পেছনের দিকে যাচ্ছে। আর গ্রেস হচ্ছে মীরারই কাজিন। পুরো বাড়িটাই যেন আর্টে ভরপুর। পেছনটাও গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো। আমরা দূরে মীরাকে দেখতে পাই, অর্থাৎ সে সাদা ড্রেস পরা মহিলাটি। সাদ আলীর চোখ আবারও থমকে যায়। গ্রেস দূর থেকে চিৎকার করে বলে, ছেলেটি বাড়ি ভাড়ার জন্য এসেছে। আর এদিকে আমাদের সাদ আলী, সে তো এক অন্য দুনিয়ায় হারিয়ে রয়েছে। মীরা তার হাতের কাজগুলো শেষ করে আর এসে সাদ আলীর সাথে পরিচিত হয়। সাদ আলী তার নাম বলে। মীরার হাতে তো মাটি লাগানো ছিল, তাই হ্যান্ডশেক করতে যেও করতে পারে না। সাদ আলী বলে, আপনি একদম আমার মায়ের মতো, আমার মাও বাগান নিয়ে ব্যস্ত থাকেন। মীরা বলে, তুমি এই বাড়ি ভাড়ার কথা কিভাবে জানলে? সাদ আলী বলে, ক্যাম্পাস থেকে জেনেছি। তখন মীরা বলে, বুঝতে পেরেছি, তুমি আর্ট ক্যাম্পাসের কিড। কিড শব্দটা সাদ আলীর একটু লাগে। সে বলে, আমি শুধু আমার বাবা মায়ের কিড, আপনি আমাকে বাচ্চা না বললেই খুশি হব। মীরা হেসে দেয়। সাদ আলী বলে, আমি কি আপনার বাড়িটা দেখতে পারি? মীরা তাকে বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। বাড়িটি ছিল সাদ আলীর চিন্তার থেকেও বেশি সুন্দর। তার ইচ্ছে এবং স্বপ্ন দুটোই যেন এখানে মিলেমিশে একাকার। ব্যাকগ্রাউন্ড থেকে সাদ আলী সেই কথাগুলোই বলছিল। সে মীরাকে জিজ্ঞেস করে, এত সুন্দর বাড়ি এত কম টাকায় কেন দিচ্ছেন? মীরা জানে আমি যাকে তাকে ভাড়া দিব না, আমার একমাত্র শর্তই হচ্ছে এই বাড়ি আমি তাকেই ভাড়া দিব যে আমার বাড়িটিকে যত্ন করে রাখতে পারবে। সাদ আলী খুশি হয়। মীরা তাকে তার রুম দেখিয়ে দেয়। এই বাড়িতে দুটো রুম। মীরা একটি রুম ভাড়া দেয়। এরপর সাদ আলী গ্রেসের কাছে ফিরে আসে আর তাকে ধন্যবাদ দেয়। গ্রেসও তাকে কনগ্রাচুলেশন বলে। পরের দৃশ্যে দেখা যায় সাদ আলী তার জিনিসপত্র নিয়ে চলে এসেছে। তার সাথে তার বন্ধু বুডিও রয়েছে। তারা দুজন গল্প করছে আর সাদ আলী সবকিছু গোছাচ্ছে। দূরে মীরাও ছিল। সাদ আলী মাঝে মাঝে মীরার দিকে তাকাচ্ছিল। কখনো কখনো তো তাদের চোখাচোখি হয়ে যাচ্ছিল। বুডি সাদ আলীকে সতর্ক করে, ওভাবে তাকাস না, জ্বলে পুড়ে যাবি। এর মধ্যে মীরা সেখানে আসে আর বুডিকে উদ্দেশ্য করে বলে, আমি কিন্তু সাদ আলীকে বলে দিয়েছি তুমি যদি এখানে থাকো ভাড়া কিন্তু দ্বিগুণ হবে। বুডি হাসতে হাসতে বলে, না আমি থাকবো না, শুধু মাঝে মাঝে আড্ডা দিতে আসবো। এরই মধ্যে হঠাৎ করে কেউ মীরাকে মা বলে ডাক দেয়। সাদ আলীর চোখও সেদিকে আটকে যায় আর তার মনের মধ্যে চলতে থাকা স্বপ্নটা মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়। মীরা পরিচয় করিয়ে দেয়, ইনি হচ্ছেন আমাদের নতুন ভাড়াটিয়া, তোমার আঙ্কেল। আর সাদ আলীকেও বলে, এ হচ্ছে আমার মেয়ে কিকান। তারা দুজনেই পরিচিত হয়, কিন্তু বুডির সাথে কিকান কোনো কথা বলে না, কারণ তার মা তাকে নিষেধ করেছে।
বুড়ি কিছুটা লজ্জা পায়। মীরা তার মেয়েকে নিয়ে গেট থেকে বের হয়ে যায়। তারা এখানে থাকে না, তাদের বাসা এখান থেকে অল্প কিছুটা দূরে। সাদ আলী দূর থেকে নির্বাক দৃষ্টিতে তাকিয়েছিল। সে বুড়িকে জিজ্ঞেস করে, মীরা বিবাহিত? বুড়ি বলে, হ্যাঁ, সে বিবাহিত। তার একমাত্র মেয়ে কিকান। আর মীরার ডিভোর্সের বিষয়টাও এখন প্রক্রিয়াধীন। যে কোনো সময় তার হাজবেন্ডের সাথে তার ডিভোর্স হবে। মীরা সম্পর্কে কি তোর আর কিছু জানার প্রয়োজন? সাদ আলী বলে, আজকের জন্য এটুকুই যথেষ্ট। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ওই দিন রাতের বেলা সাদ আলী আরনাজাকে চিঠি লেখার জন্য বসে। তখন তো ফোনের কোনো ব্যবস্থা ছিল না, চিঠি ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। সাদ আলী ছোট থেকে বড় সকল বিষয় চিঠির মাধ্যমে আরনাজাকে জানায়। সে খুব সুন্দর একটি বাসা পেয়েছে, যেটা খুব অল্প টাকায়, আর বাসার মালিকও অনেক ভালো। সবকিছু সে এক চিঠিতেই লেখে। সাদ আলী একটি দেওয়ালের কাছে আসে, যেখানে কিছু যুবক আর্ট করছিল। তারা প্রতিবাদের আর্ট করে। সাদ আলী জিজ্ঞেস করে, আমি কি আপনাদের সাথে জয়েন হতে পারি? ছেলেগুলো তাকে সাদরে আমন্ত্রণ জানায়। তারা নিজেদের মধ্যে পরিচিত হয়। তারপর একসাথে তারা ওয়াল আর্ট করতে শুরু করে। সাদ আলী তো আর্টের স্টুডেন্ট, তাই সে অন্যদের থেকে অনেক ভালো আঁকতে পারে। সাদ আলীর আর্ট দেখে সবাই অনেক ইমপ্রেস হয়। কিন্তু আর্টটি শেষ হওয়ার আগেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ দেখা মাত্রই ওখান থেকে সবাই দৌড়ে পালায়। এদিকে সাদ আলী রেস্টুরেন্টের টেবিলে বসে বসে একটি আর্ট করছিল। তখন সেখানে গ্রেস আসে। সেও দূর থেকে বিষয়টি দেখতে পায়। সে সাথে সাথে কিচেনে তার বোনের কাছে যায় আর মীরাকে যেয়ে বলে, আপু, তোমার নতুন ভাড়াটিয়া সাদ আলী, সে তোমার রেস্টুরেন্টের টেবিল নষ্ট করছে। সে কি সব যেন আঁকাআঁকি করছে। সাথে সাথে মীরা গ্রেসের সাথে বাইরে আসে। সাদ আলী তখনও এক মনেই এঁকে চলেছে। মীরা এসে পেছনে দাঁড়ায় আর টেবিলের উপরে আর্ট দেখে তার খুবই ভালো লাগে। সে সাদ আলীকে ডাকও দেয় না, উল্টো সে মনে মনে খুশি হয়। তারপর সে আবারও কিচেনে ফিরে আসে। গ্রেস জিজ্ঞেস করে, আপু, তুমি ওকে কেন কিছু বললে না? মীরা বলে, ও তো ভালোই আঁকছে, আঁকতে দাও না, খারাপ তো লাগছে না। আর এর মধ্যে সেখানে বুড়িও আসে। সে সাদ আলীকে বলে, তুই এটা কি করেছিস? মীরা যদি দেখতে পায় তোর তো কপালে খবর আছে, সেই সাথে আমারও অবস্থা খারাপ করবে। আমারও এখানে আসা বন্ধ হয়ে যাবে। পেছনেই আমরা মীরাকে দেখতে পাই। মীরাকে দেখে বুড়ি আমতা আমতা করতে থাকে। সে সকল দোষ সাদ আলীর উপর দিতে থাকে। সাদ আলী বলে, এটা আমি পরে মুছে দিব। মীরা তখন বলে, মোছার কি দরকার? আমি আগেই দেখেছি, তোমার আর্টটা অনেক সুন্দর হয়েছে। মীরা ওই টেবিলের কাছে আসে আর সে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে এটা শুধু একটি আর্ট না, এখানে একটি গল্প লুকিয়ে আছে। সাদ আলীকে সে গল্পের কথা জিজ্ঞেস করে। সাদ আলী বলে, এটা দুজন মানুষের পরিচয়ের গল্প। মীরা বলে, সেটা কি কোনো গাছের নিচে? সাদ আলী বলে, এটা কোনো গাছ না, এটা মেঘ। দুজন মানুষের মেঘের রাজ্যে পরিচয়ের গল্প। মীরা খুশি হয়, কিন্তু সে বুড়িকে সতর্ক করে, তুমি এখানে আড্ডা দাও ঠিকই, কিন্তু আমার ঘরে বসে কিন্তু ড্রিঙ্কস করা চলবে না। সাদ আলী বলে, সেই দায়িত্ব আমার। ওকে আমি এমনিতেও ড্রিঙ্কস করতে দেই না। সাদ আলীর কথায় মীরা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা মীরা কিচেনে একা একাই কাজ করছিল। তাকে দেখে খুবই ডিপ্রেসড মনে হচ্ছে। মূলত তার মনে পড়ে যাচ্ছে তার এক্স হাজবেন্ডের কথা, তাদের ডিভোর্সের প্রক্রিয়ার কথা। তার এক্স হাজবেন্ড আসলে তার সাথে চিট করেছে। তার আরো একটি সংসার রয়েছে, যেটা গত 15 বছর ধরে সে লুকিয়েছে। মীরা এসব বিষয় নিয়ে খুবই ডিপ্রেসড। তখন হঠাৎই সেখানে সাদ আলী আসে। মীরা জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে কি করছো? সাদ আলী বলে, ক্ষুধা লেগেছিল আর আমার কাছে শুধু এক প্যাকেট নুডলসই ছিল। মীরাও চারপাশটা খুঁজতে থাকে আর বলে, কিচেনে আসতে এমন কোনো খাবার জিনিসও নেই। সে ফ্রিজে 2টো ডিম খুঁজে পায় আর সাদ আলীকে দিয়ে বলে, এটুকুই আমি তোমার জন্য ম্যানেজ করতে পেরেছি। সাদ আলী মীরাকে ধন্যবাদ দেয়। মীরা তখন সাদ আলীকে আরো বলে, আর তাছাড়া তো সবকিছু 10টায় ক্লোজ করে দেওয়া হয়। তোমার ভাগ্য ভালো, আমি আজ একটু পার্সোনাল কারণে এখানে থেকে গিয়েছি, না হলে তো কিচেনও অফ থাকতো। সাদ আলী যে নুডলস নিয়ে আসে আর নুডলস খেতে খেতে সে মীরাকে বলে, আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আপনি একা মানুষ সবকিছু এত সুন্দরভাবে ম্যানেজ করেন। মীরা তখন তার চাবির থলে থেকে একটি চাবি বের করে তার সাদ আলীর দিকে বাড়িয়ে দেয় আর বলে, এটা তোমার কাছে রাখো, আমি চলে যাবার পরে কিচেনটা আটকিয়ে দিবে। সাদ আলী খুবই অবাক হয়। সে বলে, আমি নতুন একজন মানুষ, আপনি কোন ভরসায় আমাকে চাবি দিচ্ছেন? আমি যদি সবকিছু চুরি করে ফেলি? মীরা তখন বলে, এখানে চুরি করার মতো এমন কি আছে? সাদ আলী বলে, অনেক কিছুই। মীরা সেখান থেকে উঠে দাঁড়ায় আর সাদ আলীকে গুড নাইট বলে সেখান থেকে চলে যায়। সাদ আলী বসে বসে মীরার কথা ভাবছে। এদিকে আমরা মীরাকে দেখতে পাই, তার গাড়িতে কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। সে বেশ কিছুক্ষণ চেষ্টা করে। তখন সাদ আলী সেখানে আসে। সে মীরাকে সাহায্য করতে চায়। মীরা বলে, গাড়ি এখন ঠিক হবে না, আমি পায়ে হেঁটেই চলে যাব। সাদ আলী বলে, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি।
মীরা বলে কোনো দরকার নেই, আমার মায়ের বাসা কাছেই, হেঁটে যেতে খুব বেশি সময় লাগবে না। সাদ আলীও নাছোড়বান্দা, সে বলে যেহেতু বেশি সময় লাগবে না তাই আমি আপনার সাথে যাই। মীরা আর কিছু বলে না, তারা দুজন বাইরে বেরিয়ে হাঁটতে শুরু করে। মীরা জিজ্ঞেস করে, আচ্ছা এত বড় বাড়িতে একা একা থাকো, তোমার ভয় করে না? সাদ আলী বলে, ভয় কেন করবে, আর আমি তো একা থাকি না, আপনার লাগানো গাছগুলোও তো রয়েছে, ওগুলোর সাথে সময় পেলে আমি একা একা কথা বলি, গাছ আমার ভীষণ পছন্দ। আচ্ছা গাছগুলোকে আপনার হাজবেন্ড লাগিয়েছে? মীরার মুখটা চুপসে যায়, কিন্তু তারপর সে উত্তর দেয়, স্মিথ গাছ পছন্দ করত না, বাড়ি করার সময় সে এখানে পুকুর করতে চেয়েছিল, গাছ আমার পছন্দের। সাদ আলী বলে, বুঝতে পেরেছি, আপনার হাজবেন্ডের নাম স্মিথ? মীরা বলে, হ্যাঁ। সাদ আলীর কাছে সবকিছু কেমন যেন এক অদ্ভুত মনে হচ্ছে। মধ্যরাত, অপরিচিত এক নতুন শহর, তারই গলি দিয়ে অপরিচিত এক নতুন মানুষের সাথে সে হাঁটছে, তাকে জানার চেষ্টা করছে। একসময় মীরা তার মায়ের বাড়ির সামনে আসে আর সাদ আলীকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার মায়ের বাড়ি এখান থেকে খুব কাছে, তোমাকে ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য। সাদ আলীও মীরাকে থ্যাঙ্কস বলে ডিম আর চাবির জন্য, আর বলে আমি সময় মতো ঋণ পরিশোধ করে দিব। মীরা কোনো উত্তর দেয় না, সে মুচকি হাসি দিয়ে ঘরের মধ্যে ঢুকতে যায়। তখন সাদ আলী তাকে পেছন থেকে ডাক দেয় আর বলে, আমার এক অদ্ভুত ফিলিং হচ্ছে, আমার মনে হয় আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি। মীরা একটু চুপ থেকে বলে, হয়তো মেঘের রাজ্যে তোমার সাথে পরিচয় হয়েছিল। এটা বলে মীরা ঘরের মধ্যে ঢুকে যায়। সাদ আলী বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সাদ আলী তার বাসায় ফিরে তার আর মীরার পরিচয়ের গল্প একটু একটু করে ওয়ালে আঁকছে। পরদিন সকালবেলা সাদ আলী তার ইউনিভার্সিটির ক্লাসে আসে। সেখানে তাদের শিক্ষক তাদের শেখাচ্ছেন, আজ তোমরা যে ছবিটি আঁকবে সেটা মন দিয়ে আঁকবে, মনের চোখ হচ্ছে একজন আর্টিস্টের সব থেকে বড় অস্ত্র। তখন সাদ আলী বলে ওঠে, কিন্তু স্যার আমার মন কনফিউশনে ভর্তি, আমি মন দিয়ে কিছু করতে গেলে কনফিউজড হয়ে যাই। তখন তার শিক্ষক তাকে উত্তর দেয়, শিল্পীদের মন সবসময় কনফিউজড থাকে। শিক্ষক সবাইকে একজন ব্যক্তিকে দেখান আর বলেন, ইনি হচ্ছেন তোমাদের সাবজেক্ট, তোমরা ওনাকেই আঁকবে, কিন্তু তোমাদের রেজাল্ট এক হবে না, কারণ তোমরা তোমাদের মনের চোখ দিয়ে আঁকবে। এটা বলে দিয়ে শিক্ষক সেখান থেকে চলে যান। সাদ আলী কিছুক্ষণ ভাবে, দিন দিন তার মন আসলেই কনফিউজড হয়ে যাচ্ছে। সে একটি রঙের বক্স হাতে নেয়। তখন তার মনে পড়ে যায় আরজানার কথা, কারণ এই বক্সটি তাকে আরজানায় দিয়েছিল। মুভি শুরুর কথা তো মনে আছে, আরনাজে তার ব্যাগে করে কিছু একটা নিয়ে এসেছিল সাদ আলীর জন্য। সে মূলত রঙগুলোই এনেছিল। সাদ আলী সেদিন সেই রঙগুলো বের করেছিল। আরজানা বলে, তোমার কি পছন্দ হয়নি? সাদ আলী বলে, এগুলো অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আরনাজে বলে, তুমি যাতে শহরে যে আমাকে ভুলে না যাও, যাতে তোমার ড্রয়িং করতে গেলে আমাকে মনে পড়ে, তাই রঙগুলো আমি তোমার জন্য পছন্দ করে কিনেছি। সাদ আলী বর্তমানে ফিরে এসে ছবি আঁকতে শুরু করে। অন্যদিকে আমরা আরনাজাকে দেখতে পাই, সে সারাক্ষণ শুধু সাদ আলীর জন্য চিঠি লিখেই চলেছে। সাদ আলীর সাথে তার যেদিন শেষ দেখা হয়েছিল সেদিন সাদ আলী আরনাজার ছবি এঁকেছিল, আর সেই ছবির পাশে সে একটি কবিতাও লিখেছিল। আরনাজার ছবিটা বেশ পছন্দ হলেও কবিতার প্রথম দুটো লাইন তার পছন্দ হয়নি। তখন সাদ আলী নিজ হাতে লাইন দুটো কেটে দেয়, আর সে আরনাজার দিকে তাকিয়ে বলে, আজ তোমার সাথে শেষ দেখা। আরনাজা বলে, এভাবে বলো না, আমি এটা সইতে পারবো না। সাদ আলী বলে, এটা টেম্পোরারি শেষ দেখা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আরনাজা বলে, আমিন। আমি চাই তুমি খুব তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসো, আমার এই অপেক্ষার প্রহর মোটেও কাটবে না। সাদ আলীও বলে আমিন। দৃশ্য বর্তমানে চলে আসে। সাদ আলী তার বাসার দিকে যাচ্ছিল, তখন মীরা অন্য একজন লোকের সাথে গল্প করছিল। সাদ আলীকে দেখা মাত্রই সে ডাক দেয় আর লোকটির সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। লোকটির নাম হচ্ছে আনোয়ার। সে একজন এক্সিবিশন অর্গানাইজার, যে বড় বড় পেন্টিং এক্সিবিশন আয়োজন করে। মীরা সাদ আলীরও অনেক প্রশংসা করে আর আনোয়ারকে বলে, ওই টেবিলে দেখো, ওখানে সাদ আলী খুব সুন্দর একটি ছবি এঁকেছে। আনোয়ার সে ছবি দেখতে যায় আর তার প্রশংসাও করে, কিন্তু সে মীরাকে বলে, ও তো এখন স্টুডেন্ট, আসলে আমরা এখন ছবি চাই এমন ছবির মধ্যে যেন গল্প থাকে। সাদ আলী তেমন কোনো পাত্তা দেয় না। এরপর মীরা আনোয়ারকে বিদায় দেয়। আনোয়ার তার গাড়ি নিয়ে চলে যায়। সাদ আলীও মীরার পাশে দাঁড়িয়েছিল। সে ঘুরে সাদ আলীকে বলে, আমি চাই একদিন তোমাকে এমন কোন অর্গানাইজার খুঁজে নিয়ে যাক, তোমার এক্সিবিশন হোক। তখন সাদ আলীর উত্তরটা ছিল এমন, কিন্তু আমি চাই না, আমি চাই আমার অর্গানাইজারকে আমি নিজে চুজ করতে। মীরা বলে, কনফিডেন্ট মানুষ। সাদ আলী বলে, না, আমি শুধু বিশ্বাস করি আল্লাহতে, কোনো মানুষের উপর ভরসা করি না। মীরা বলে, বুঝেছি, বাজার থেকে যা যা এনেছো আমার হাতে দাও। সাদ আলী খুবই অবাক হয়। মীরা সাদ আলীর বাজারগুলো নিয়ে ভেতরে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। মীরা তার বাগানে কাজ করছিল, তখন হাতে একটি প্লেট নিয়ে সাদ আলী সেখানে আসে। সে নিজেই ফ্রাইড রাইস রান্না করেছে। মীরা জিজ্ঞেস করে, টেস্ট কেমন হয়েছে? সাদ আলী বলে, ঠিকঠাক, তবে মিষ্টিটা একটু বেশি। মীরা বলে, কিন্তু ফ্রাইড রাইস তো স্পাইসি হলে ভালো লাগে।
সাদ আলী বলে, হ্যাঁ আমারও স্পাইসি পছন্দ। দুজনে এমন গল্প করতে থাকে। সাদ আলী উঠে এসে মীরার পাশে বসে আর মীরাকে জিজ্ঞেস করে, এগুলো কি গোলাপ গাছ? মীরা বলে, হ্যাঁ অনেকদিন ধরেই যত্ন করছি, কিন্তু এখনো কোনো ফুল দেখতে পাইনি। তখন হঠাৎ করেই সাদ আলী জিজ্ঞেস করে, আচ্ছা স্মিথের অকুপেশন কি? মীরার মুখটা হঠাৎ করেই চুপসে যায়, কিছুটা ভাবনায় পড়ে যায় সে। তারপর সে বলে, ও একজন ডক্টর, আর এই জন্যই বাগান পছন্দ না, তার ধারণের মধ্যে জীবাণু থাকতে পারে। সাদ আলী জিজ্ঞেস করে, আপনাদের আলাদা হবার কারণটা কি জানতে পারি? মীরা বলে, সে অনেক কারণ, একদিনে সবকিছু হয়নি, মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি অনেক। দুজনে এমন কথা বলতে থাকে। মীরা বলে, এসব টপিক বাদ দাও, এই বিকেলটা আমার খুব পছন্দ, আমি বিকেলের বেশিটা সময় এখানে কাটাই। সাদ আলী বলে, বিকেল আমারও পছন্দ, এটা আমার আর্টের ইন্সপাইরেশন। মীরা বলে, তোমরা শিল্পীরা বিকেলটাকেও ছাড় দাও না, তোমরা তো ইন্সপিরেশন হিসেবে অন্য কিছু বেছে নিতে পারো, আমার পছন্দের বিকেলটাই কেন দরকার? সাদ আলী বলে, যান ছেড়ে দিলাম, এখন থেকে বিকেলটা আপনার, আমি আমার আর্টের ইন্সপিরেশন হিসেবে অন্য কিছু খুঁজে নিব। সাদ আলী এক চামচ ফ্রাইড রাইস মীরার দিকে আগিয়ে দেয়। মীরাও না করে না, সে নিজ থেকেই খেয়ে নেয় আর বলে, তুমি না বললে ফ্রাইড রাইস মিষ্টি হয়েছে? সাদ আলী বলে, আমাদের গল্পে সেই মিষ্টিগুলো হারিয়ে গিয়েছে। মীরা ভাবনায় পড়ে যায় আর একটি মুচকি হাসি দেয়। এদিকে আমরা আর্নাজাকে দেখতে পাই, তার চিন্তা জুড়ে শুধুমাত্র সাদ আলী। সাদ আলীর সাথে কাটানো সময়গুলো তার সব সময় মনে পড়তে থাকে। তার দিনের পুরোটা সময় কাটে সাদ আলীর স্মৃতি মনে করে। বাইরে তখন কেউ একজন এসে আর্নাজাকে ডাক দেয়, সে সাথে সাথে দৌড়ে যায়। সাদ আলীর বাড়ি থেকে কেউ এসেছে, আর্নাজার সাথে তার মাও বের হয়। ভদ্রমহিলা একটি চিঠি নিয়ে এসেছে, এটা ছিল সাদ আলীর চিঠি। সে আর্নাজার হাতে দেয়। আর্নাজা তো মহা খুশি, চিঠি পাওয়া মাত্রই সে ভেতরে দৌড় দেয়। আর্নাজার মা ভদ্রমহিলাকে বলে, আমার মেয়েটা একদম পাগল হয়ে গিয়েছে, ওর চিন্তা জুড়ে শুধুমাত্র সাদ আলী। আর্নাজার রুমে এসে চিঠিটা খোলে। সাদ আলী তাকে প্রথমে সালাম দিয়েছে আর তারপরে একটি অদ্ভুত কথা লিখেছে, ডিয়ার আর্নাজা, আশা করি চিঠিটা তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছেছে। তারার আলো যেমন পৃথিবীতে আসে তার থেকেও দ্রুত পৌঁছেছে। আর্নাজা অদ্ভুত কথা শুনে হাসে আর ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে, এমন কথা সাদ আলীর পক্ষেই সম্ভব। কিন্তু তার পরের লাইনটা সাদ আলী লিখেছে, তুমি কি জানো আমরা যে তারার আলোগুলো পৃথিবীতে বসে দেখতে পাই সেগুলো পৃথিবীতে পৌঁছাতে কোটি কোটি বছর লাগে, আর এতটা পথ পাড়ি দিয়ে যখন আলোগুলো আমাদের কাছে পৌঁছায় ততদিনে সেই তারাগুলো মারা যায়। আর্নাজা সাদ আলীর লেখায় কঠিন কথাগুলোর মানে বুঝতে পারে না, কিন্তু তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে উদাস মনেই জানালার পাশে বসে থাকে। আর এদিকে আমরা বুঝতে পারি সাদ আলীর মনটা দিন দিন কনফিউজড হয়ে যাচ্ছে আর্নাজা আর মীরার মধ্যে। সাদ আলী শহরের পথ দিয়ে হাঁটছিল, তখন পেছন থেকে মীরা তার গাড়িতে এসে ডাক দেয়। সাদ আলীকে বলে, তুমি গাড়ির মধ্যে ওঠো, আমি বাসার দিকেই যাচ্ছি। সাদ আলী একটু ভাবে আর বলে, কিন্তু আমি তো বাসার দিকে এখনই যেতে চাচ্ছি না, আমার অন্য একটু কাজ আছে। মীরা বলে, তুমি যেখানে যাবে আমি তোমাকে সেখানেই নামিয়ে দিব, গাড়িতে তো ওঠো। সাদ আলী গাড়িতে ওঠে। সে মীরাকে নিয়ে সেই জায়গায় এসেছে যেখানে তারা ওয়াল আর্ট করে। মীরাকে সে তার অসম্পূর্ণ আর্টটি দেখায়। মীরা বলে, তুমি এটা এখনো কেন কমপ্লিট করছো না? সাদ আলী বলে, পুলিশ আর স্থানীয় লোকজনের ভয়ে। মীরা বলে, একটু ভাবো, আমাদের সাথে এখন গাড়ি আছে, কেউ তাড়া করলে আমরা দ্রুত পালাতে পারবো। মীরাও সাদ আলীকে ইন্সপায়ারেশন দেয় আর সাদ আলীও ডিসাইড করে তার অসম্পূর্ণ আর্টটাকে সম্পূর্ণ করবে। শুরু হয় নতুন করে কাজ। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছে, তাদের কাজ এখনো চলছে। সন্ধ্যেবেলায় সেই ছেলেগুলো আসে, তারাও আর্টে অংশ নেয়। মীরাও বেশ খুশি, সে যেন অনেকদিন পর মন খুলে কারোর সাথে ঘুরছে, নিজের জীবনের ছন্দটা আবারও ফিরে পেয়েছে। সেও সাদ আলীকে সাহায্য করছে, দেয়ালের রং করছে, এক অন্যরকম পরিবেশ। হঠাৎই সাদ আলী মীরার হাতটা ধরে। মীরা একটু অবাক হয়ে যায়। তারপর সাদ আলী মীরাকে শেখায় কিভাবে তুলি ধরতে হয়। মীরা মুস্কি হাসে। এভাবে তাদের আর্ট চলতে থাকে। আর্ট শেষ হতে হতে সন্ধে করিয়ে রাত নেমে এসেছে। সাদ আলী আর মীরা দুজন দেওয়ালের দিকে তাকিয়ে আছে। অবশেষে সাদ আলীর আর্টটা শেষ হয়েছে। তখন হঠাৎই পেছন থেকে কিছু লোকের চিৎকার শোনা যায়। স্থানীয় লোকজন তাদের তাড়া দিচ্ছে। সাদ আলী মীরা সহ সবাই ব্যস্ত হয়ে যায় সেখান থেকে পালাতে। মীরা দ্রুত গাড়ি বের করে আর সে জোরে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। শহরের বড় রাস্তা দিয়ে তারা আগাচ্ছে আর তারা দুজনে মন খুলে হাসছে। মীরা সাদ আলীকে নিয়ে তার পছন্দের একটি জায়গায় এসেছে আর সেখানে এসে সে গাড়ির স্টার্ট অফ করে দেয়। মীরা তখন সাদ আলীকে বলে, তোমার গ্রামের পাহাড়গুলোতে এর থেকেও সুন্দর। সাদ আলী উত্তর দেয়, তা তো ঠিক বলতে পারবো না, কারণ কখনো এভাবে পালাতে পালাতে পাহাড় দেখিনি।
সাদালির উত্তর শুনে মীরা হেসে দেয়। তারপর তারা দুজন গাড়ির সামনে মাটিতে বসে। মীরা আনমনেই বলছে, এখানে আমি কারোর সাথেই প্রথম আসলাম, সবসময় একা এসেছি। সাদালি জিজ্ঞেস করে, আমি কারণটা জানতে পারি? মীরা বলে, তেমন কোনো কারণ নেই, এখানে এসে একা সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, আমার রেস্টুরেন্টের গেস্টদের নিয়েও এসেছি, কিন্তু তখনও নিজের কাছে একাই মনে হয়েছে। তখন সাদালি বলে, আমিও তো নতুন কেউ, আজ আপনার একা ফিল হচ্ছে না? মীরা উত্তর দেয়, না, তুমি তো সেদিন বললেই তোমার মনে হয় আমরা অনেক পূর্ব পরিচিত। সাদালিও তখন গভীর ভাবনায় পড়ে যায়। মীরা সবকিছু হাসি দিয়ে উড়িয়ে বলে, সবকিছু এত ডিপলি নিও না, মোমেন্টটাকে এনজয় করো। মানুষের জীবনে এমন সুন্দর মুহূর্তগুলো খুব কমই আসে। মুভির এই অংশের পরিবেশটা ছিল একদম অন্যরকম। ঝিরিঝিরি বাতাস, সামনে লেক, তার সামনে পাহাড়। তারা দুজন মাঝরাতে বসে আছে। কিছুক্ষণ পর মীরা উঠে দাঁড়ায় আর কিছুটা সামনে যেয়ে চিৎকার করে বলে, থ্যাংক ইউ সাদালি। মীরাকে দেখে বড্ড খুশি মনে হচ্ছে। সাদালিও তার পিছু পিছু আসে আর সেও আবার চিৎকার করে বলে, ওয়েলকাম মীরা। তারা দুজনে পাহাড় থেকে ভেসে আসা তাদের প্রতিধ্বনি শুনছিল। তারা বেশ কিছুক্ষণ দুজন দূর পাহাড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। সাদালি খুব ধীরে ধীরে মীরার দিকে হাত বাড়াতে যায়। তখনই মীরা তার নিজের হাতটি গুটিয়ে নেয়। বাইরে যখন সূর্যের অল্প অল্প আভা দেখা যাচ্ছিল, আমরা বুঝতে পারি ভোর হয়ে আসছে। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন মীরার আর্ট গ্যালারিতে একটি এক্সিবিশন ছিল। বুডি সাদালিকে জিজ্ঞেস করে, এই এক্সিবিশনে তোর কোনো আর্ট আসেনি? সাদালি বলে, না, আমি এখনো প্রস্তুত না, আমার কোনো আর্ট রেডিও হয়নি। বুডি বলে, কিন্তু এখানে আজ অনেক গুণী গুণী শিল্পী আসবে, তোর এখানে থাকা উচিত ছিল। সাদালি বলে, একদিন আমারও সময় আসবে। হঠাৎই সাদালি বুডিকে বলে, উনি তো মিস্টার জিম, ইন্দোনেশিয়ার সব থেকে বড় আর্ট অর্গানাইজার। বুডি বলে, হ্যাঁ, উনি মাঝে মাঝে এমন ছোট গ্যালারিতে আসেন, রিয়েল ট্যালেন্টের খোঁজে। দৃশ্য পরিবর্তন হয়। রাতের বেলা মীরা বলছিল, মিস্টার জিম আমার এখানে মাঝে মাঝেই আসে, কিন্তু কি জানো, আমার সাথে তার হাই হ্যালোর সম্পর্ক, কিন্তু তার সাথে ভালো সম্পর্ক হচ্ছে স্মিথের। তুমি চাইলে আমি তাকে রিকোয়েস্ট করতে পারি। সাদালি বলে, কোনো দরকার নেই, সময় হলে সেই আমাকে খুঁজে নিবে। মীরা বলে, ওভার কনফিডেন্ট। ভালো, খুব ভালো। মীরা বলে, এক কাজ করতে পারো, তোমার যে টেবিলের আর্টটি রয়েছে তুমি তো এটা কমপ্লিট করতে পারো। যখন মিস্টার জিম এখানে আসবে আমি তাকে দেখাবো। সাদালি বলে, আর্টটি তোমার ভালো লেগেছে? মীরা বলে, আমি তো কোনো আর্টিস্ট না, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। সাদালি বলে, তাহলে আমি আর্টটি কমপ্লিট করব, তবে মিস্টার জিমের জন্য না, তোমার জন্য। এ কথা শুনে মীরা ভাবনায় পড়ে যায়। মীরা তখন সাদালিকে প্রশ্ন করে, আচ্ছা সাদালি, আনোয়ারের কাছে শুনেছি আর্টিস্টদের ইন্সপায়ারেশনের দরকার হয়, তুমি কি তোমার ইন্সপায়ারেশন খুঁজে পেয়েছো? সাদালিও মুখে হাত দিয়ে বলে, আমার মনে হয় আমি খুঁজে পেয়েছি, কিন্তু আমার ইন্সপায়ারেশন জানে না যে সে আমার ইন্সপায়ারেশন। দুজন দুজনের দিকে বেশ কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকে আর তাদের নীরবতা ভাঙে দরজায় কারো কড়া নাড়ার আওয়াজে। মীরা উঠে দরজা খুলতে যায়। আমরা দেখতে পাই আনোয়ার এসেছে। সে মীরাকে হাক করে, যেটা সাদালির মোটেও পছন্দ হয় না। তখন সাদালি মীরাকে বলে, আমি বাসায় চলে যাই। মীরা বলে, কেন? তুমিও আমাদের সাথে আড্ডা দাও। আনোয়ারও তাই বলে। সাদালি বলে, আমি ব্যস্ত। কিন্তু এরই মধ্যে আনোয়ার সাদালিকে কিড বলে বসে। বিষয়টা সাদালির লাগে। মীরার সামনে কেউ তাকে বাচ্চা বলুক, এটা তার একদমই পছন্দ না। সেও আনোয়ারকে অপমান করে দেয়। আনোয়ারও কিছু মনে করে না। সে মীরার সাদালিকে অফার করে, চলো ক্লাবে যাই, ড্রিঙ্কস করি। সাদালি বলে, আমার কাজ আছে আর ড্রিঙ্কস করা আমার পছন্দ না। আর সাদালি এটাও বলে, আমার মনে হয় মীরাও অনেক টায়ার্ড, সেও হয়তো বাইরে যাবে না। তখন আনোয়ার মীরাকে জিজ্ঞেস করে। মীরা বলে, যেতে পারি এক শর্তে, আমি মাত্র এক গ্লাস খাবো। মীরার কথা শুনে সাদালির মনটা খারাপ হয়ে যায়। মীরা আনোয়ারের সাথে বের হতেই যাচ্ছিল। সাদালি তাকে পেছন থেকে ডাক দেয় আর মীরাকে বলে, প্রমিস করুন এক গ্লাসই খাবেন। মীরাও একটু নীরব থেকে বলে, প্রমিস করছি। আনোয়ার আর মীরা বাইরে চলে যায় আর সাদালি তার রুমে আসে। তাকে দেখে বেশ উদাসীন মনে হচ্ছে। আমরা বুঝতে পারছি সাদালির মনটা আসলে দিন দিন দুভাগ হয়ে যাচ্ছে মীরা আর আরনাজার মধ্যে। যত দিন যাচ্ছে ততই সে কনফিউজড হচ্ছে। আরনাজাকে সে চিঠি লেখার জন্যও বসে, কিন্তু আজ সে কিছুই লিখতে পারছে না। তার কলম বারবার আটকে যাচ্ছে। সাদালি তার বেডের পাশে মীরার বড় একটি ছবি আঁকে, যেন মীরা তার দিকে তাকিয়ে আছে। পরদিন সকালবেলা মীরা লক্ষ্য করে সেই টেবিলের উপর সাদালির করা ড্রয়িংটি একদম কমপ্লিট আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। মীরা অনেক কিছুই ভাবে, আবার মুহূর্তের মধ্যে সবকিছু ভুলেও যায়। এদিকে সাদালি ঘুম থেকে উঠে যখন তার রুমের বাইরে আসে, সে গ্রেসকে দেখতে পায়। গ্রেস সেখানে বসে নুডলস খাচ্ছিল। সাদালি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো?
গ্রেস বলে আজ রেস্টুরেন্টে অনেক ভিড়, তাই ভাবলাম এখানে এসে ব্রেকফাস্ট করি। গতকাল তো পুরো রাত বাইরে ছিলাম। সাদ আলীও তার পাশে বসে আর জিজ্ঞেস করে কোথায় ছিলে। গ্রেস বলে মীরা ফোন দিয়েছিল, আমরা বারে গিয়েছিলাম। সাদ আলী জিজ্ঞেস করে পুরো রাত সেখানেই ছিলে। গ্রেস বলে হ্যাঁ, তবে মীরা আগে চলে এসেছিল, সে মাত্র একবার ড্রিঙ্কস করেছিল। এই কথাটি শুনে সাদ আলী মনে মনে খুশি হয় আর সে জিজ্ঞেস করে বাই দ্য ওয়ে তোমার কাজিন মীরা কোথায়। গ্রেস খেতে খেতে উত্তর দেয় ও তো কোর্টে গিয়েছে, আজ ওর ডিভোর্স ফাইনাল হবে। এখান থেকে দৃশ্য চলে আসে মীরার কাছে, সে একটি ফাইল নিয়ে কোর্ট থেকে বের হচ্ছে। মীরার ডিভোর্সটা আজ ফাইনালি শেষ হলো। মীরা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, আজ তার অনেক কিছুই মনে পড়ছে, প্রচন্ড নার্ভাস সে। কিন্তু মীরা যখন সামনে তাকায় সে সাদ আলীকে দেখতে পায়। সাদ আলী কোর্টের বাইরেই মীরার জন্য অপেক্ষা করছিল। এরপর তারা দুজন খুব সুন্দর একটি জায়গায় আসে। মীরা সাদ আলীকে তার ডিভোর্সের পুরো গল্পটা বলে। মীরার ডিভোর্সের প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছর, যখন থেকে সে জানতে পারে তার হাজবেন্ডের আরেকটি পরিবার রয়েছে এবং সেই পরিবারে 15 বছরের একটি মেয়েও রয়েছে। গত 11টা বছর মীরার হাজবেন্ড স্মিথ তার কাছ থেকে সবকিছু লুকিয়েছে। মীরা বিষয়টি মেনে নিতে পারেনি আর তারপর থেকে শুরু হয় তাদের ডিভোর্স প্রক্রিয়া। মীরা এই গল্পগুলো নদীর ধারে বসে দূর আকাশের দিকে তাকিয়ে বলছিল আর সাদ আলী মীরার সুন্দর একটি স্কেচ করে। সেই স্কেচ সে মীরাকেও দেখায় আর ওই দিন সাদ আলী বাসায় ফিরে তার সেই দেওয়ালে মীরা সেই স্কেচটি করে। সাদ আলী আসলে তার রুমের চারপাশটা মীরাকে দিয়েই সাজাতে চায়। তার এই আর্টের ইন্সপিরেশন হচ্ছে মীরা। পরদিনের ডেট ছিল 31 ডিসেম্বর 1998, বছরের শেষ দিন। সবাই নতুন বর্ষ বরণের জন্য প্রস্তুতি নিচ্ছে, যে যার মতো করে আর্ট করছে। সেই আর্টে যোগ দিয়েছে সাদ আলী, গ্রেস আর বুডি। সাদ আলী আর গ্রেস অনেক মজা করছে। বুডি দূর থেকে তাদের ছবি তোলে, কিন্তু বুডি মনে মনে গ্রেসকে পছন্দ করে, তাই বুডির মনটা একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। রাতের বেলা শুরু হয় 31st নাইটের প্রোগ্রাম। চারদিকে কনসার্ট হচ্ছে। এমন এক কনসার্টে সাদ আলী, গ্রেস আর বুডি এসেছে। তারা সবাই যে যার মতো করে এনজয় করছে। সাদ আলী শুধু দূরে বসে গানই শুনছিল। এরই মধ্যে অর্ধমাতাল গ্রেস সাদ আলীর কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে। আর এটা যখন বুডি দেখতে পায় তখন তার মনের অবস্থাটা আপনারা বুঝতেই পারছেন। সে সাথে সাথে মাটিতে পড়ে যায় আর আরো বেশি করে মাতলামি করতে শুরু করে। সাদ আলী এসে তাকে উঠায় আর তাকে ধরে নিয়ে কোনো মতে ভিতরে চলে আসে। তখন মাতাল বুডি সাদ আলীকে বলে তোমার খুব ভালো একটি গুণ রয়েছে, সেটা হচ্ছে তুমি মেয়েদের কঠিন হৃদয়ে খুব সহজে প্রবেশ করতে পারো। সাদ আলী বলে এটা তুমি কি বলছো? বুডি বলে ঠিকই বলেছি, তুমি মীরা আর গ্রেস দুজনের মনের মধ্যেই ঢুকে গিয়েছো। মীরার কথা শুনে সাদ আলী একদম থমকে যায়, তার মাথায় অনেক চিন্তাই আসে। আর এদিকে বুডি মাটিতে পড়ে আছে। বাইরে তখনও নতুন বর্ষবরণের আয়োজন চলছিল। রাতের বেলা সাদ আলী তার বাসায় ফিরে আসে। ঘরের সামনে সে মীরার গাড়ি দেখতে পায়। সে বুঝতে পারে মীরা নিশ্চয়ই ভেতরে রয়েছে। সে খুব ধীর পায়ে ভিতরে প্রবেশ করে আর আর্ট গ্যালারির এক কর্নারে সে মীরাকে দেখতে পায়। দেওয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ বসে আছে। সাদ আলী যে ধীর গলায় মীরাকে ডাক দেয়। মীরা চোখের পানি মোছে। সে এতক্ষণ এখানে বসে কান্না করছিল। সাদ আলীও তার পাশে বসে। মীরা আপন মনেই বলতে থাকে স্মিত আজ আমার মায়ের বাসায় কিকানের সাথে নববর্ষ পালন করছে। সাদ আলী বলে তুমি একা কেন? মীরা বলে আমি তো কিকানের সাথে সারা জীবনই নববর্ষ কাটানোর সুযোগ পাবো, কিন্তু স্মিতের জন্য হয়তো এটাই শেষ সুযোগ। এরপর পুরো জীবনটাই তো পড়ে রয়েছে। সাদ আলী তেমন কিছু বলে না। মীরা তাকে আরো বলে আমরা এই প্রপার্টিটা বিক্রি করে দিচ্ছি, তবে যার কাছে বিক্রি করবো আমি তাকে অবশ্যই বলবো সে যেন তোমাকে এখানে রাখে। আর এই আর্ট গ্যালারিতে যেন তোমার একদিন একক চিত্রাঙ্কন প্রদর্শিত হয়, এটাই তো তোমার স্বপ্ন। সাদ আলী তখন তাচ্ছিল্য করে বলে আমার স্বপ্ন নিয়েও আপনার ভাবার সময় আছে। মীরা বলে থাকবে না কেন? সাদ আলীও তখন আক্ষেপ করে বলে আমারও ইচ্ছে হয় আপনার স্বপ্নগুলো জানতে, আপনার স্বপ্নের মধ্যে ঢুকতে, কিন্তু সেই সুযোগ আমার নেই। মীরা কিছু বলে না, সে শুধু মাথা নিচু করে কাঁদতে থাকে। সাদ আলী তখন সেখান থেকে উঠে দাঁড়ায় আর একটি রঙের কৌটো নিয়ে আসে। তারপর মীরার সামনে কিছু একটা লিখছে আর বড় একটা লাইন টানে। মীরা বলে তুমি ফ্লোরটা কেন নষ্ট করছো? সাদ আলী বলে এটা তো তোমার বেশি দিন থাকবে না, এটুকু নষ্ট হলে কিচ্ছু হবে না। বড় লাইনটির অপর প্রান্তে যে সাদ আলী বসে। মীরা জিজ্ঞেস করে এটা কি? সাদ আলী তাকে দেখিয়ে দেয় তোমার কান্নার একাকিত্ব শেষ হলে এই লাইন ধরে চলে এসো, আমাকে তুমি খুঁজে পাবে। মীরা তখন আক্ষেপ করে বলতে থাকে আমি একাকিত্বের কাছে হারিয়ে যাচ্ছি। তারপর সে চোখের পানি মোছে আর সে নিজের দিকেও একটি তীর আঁকে আর সাদ আলীকে উদ্দেশ্য করে বলে তুমিও যদি কখনো একাকিত্ব ফিল করো এই লাইন ধরে চলে এসো, তুমিও আমাকে খুঁজে পাবে। সাদ আলী উত্তর দেয় আসবো। তারপর দুজন দুজনের দিকে এক চোখে তাকিয়ে থাকে, কারো পলকই যেন পড়ছে না। বাইরে তখন কাউন্টডাউন চলছে। রাত 12টা 1 মিনিট বেজে গিয়েছে। চারদিকে আতশবাজি ফুটছে
আর সেই শব্দে সাদ আলী আর মীরার নীরবতা ভাঙে। মীরা সাদ আলীকে হ্যাপি নিউ ইয়ার বলে, আর সাদ আলীও মীরাকে। অন্যদিকে বুড়ি এখনো সেই ফ্লোরেই পড়ে আছে। রাত তখন 3টা বেজে গিয়েছে। সাদ আলী ওখানে বসেই ঘুমিয়ে পড়েছে। মীরা তাকে ধীর গলায় ডাকে, সাদ আলী ওঠো। সাদ আলী ঘুম থেকে ওঠে। মীরা বলে আমাকে বাসায় যেতে হবে। সে উঠে দাঁড়ায়। তখন সাদ আলী তার হাত ধরে টান দেয় আর বলে এখানে থেকে গেলে হয় না, আমি চাই না তুমি চলে যাও। মীরা বলে কয়টা বাজে দেখেছো, এখন আমাকে যেতে হবে। সাদ আলী মীরাকে অনেক অনুরোধ করে। মীরাও তাকে বোঝাচ্ছিল। তারা দুজন দুজনের অনেকটাই কাছাকাছি চলে এসেছিল। কিন্তু তখনই মীরা নিজেকে গুটিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর এই বিষয়টা সাদ আলীর খুব খারাপ লাগে। সে মনে করতে থাকে তার এটা উচিত হয়নি। আর মীরা গাড়িতে বসে মনে করছে এটা সে কি করতে চলেছে, আদৌ কি ঠিক হচ্ছে। এই কনফিউশন নিয়ে ওই রাতটা কেটে যায়। পরদিন সকালবেলা মীরা কিচেনে কাজ করছিল। তখন সাদ আলীও সেখানে আসে। কিন্তু তারা দুজন কেউ কারোর সাথে লজ্জায় কথা বলছে না। পরিচিত দুজন মানুষ হঠাৎ করে খুব অপরিচিত মানুষের মতো আচরণ করছে। মীরা যখন বাইরে গাড়ির জন্য বের হয়, সাদ আলী তখন বাসায় ঢুকছিল। কিন্তু অ্যাজ ইউজুয়াল তারা দুজন দুজনের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিল। মানে অন্যরকম এক সিচুয়েশন, অন্যরকম এক বাধা কাজ করছে তাদের মধ্যে। ওই দিন রাতের বেলা সাদ আলী তার ওয়ালে আঁকা মীরার সেই ছবিটি আরো অনেকটাই কমপ্লিট করে, যেটাকে দেখে সে প্রত্যেক দিন ঘুমায়। পরদিন সকালবেলা সাদ আলী বাগানে কাজ করছিল। তখন সেখানে কিকান আসে আর বলে এই গাছগুলোর যত্ন নিয়ে কি হবে, এই গাছগুলো তো কখনোই ফুল ফোটে না। সাদ আলী বলে এগুলো হয়তো ঘুমাচ্ছে, ঘুম থেকে জাগলেই ফুল ফুটবে। কিকান এই কথার মানে বুঝতে পারে না। সাদ আলী বলে তুমি আমাকে সাহায্য করো। কিকান খুশি মনে রাজি হয়। এদিকে তার আর মীরার মধ্যে দূরত্বটা ঠিক আগের মতোই আছে। সাদ আলী রুমের দিকে যাচ্ছিল। তখন গ্রেস তাকে ডাক দেয়। আনোয়ারও গ্রেসের সাথে বসে আছে। আনোয়ার সাদ আলীকে বলে আমরা গ্যালারিতে গ্রেসের একক এক্সিবিশন আয়োজন করতে যাচ্ছি। তোমারও তো কিছু ছবি আঁকার কথা, সেগুলো কি এঁকেছো? আঁকলে আমাকে দেখাও। সাদ আলী বলে না, সেগুলো এখনো কমপ্লিট করিনি, হলে জানাবো। সাদ আলী আসলে অ্যাভয়েড করছিল। আর এদিকে মীরার সাদ আলী মাঝে মাঝে দুজন দুজনের দিকে তাকাচ্ছিল, যে বিষয়টি খুব ভালো করে গ্রেস আর আনোয়ার বুঝতে পারছিল। সাদ আলী সেখান থেকে অ্যাভয়েড করেই চলে যাচ্ছিল। তখন আনোয়ার বলে তুমি খুবই কনফিউজড একজন মানুষ। সাদ আলী থামে আর মীরার দিকে তাকিয়ে বলে হ্যাঁ, আমি আসলেই কনফিউজড। মীরার চোখে মুখেও লজ্জা। তখন আনোয়ার বলে ওঠে তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা কাপল আর ঝগড়া করেছো, কিন্তু আসলে তো তোমরা কাপল না। সাদ আলী কিছু না বলে সেখান থেকে চলে যায়। গ্রেস তখন তার বোনকে জিজ্ঞেস করে আপু আসলে কি সাদ আলীর সাথে তোমার কিছু চলছে? মীরা কোনো উত্তর দেয় না। সে চায়ের কাপে চুমুক দিতে দিতে অ্যাভয়েড করে যায়। পরের দৃশ্যেই আমরা দেখতে পাই মীরা সাদ আলীর রুমের দিকে যাচ্ছে, যেখানে সাদ আলীকে ঘর ভাড়া দেওয়ার পরে সে একবারের জন্য যায়নি। আর সেখানে যাওয়ার পরে মীরা একে একে দেখতে পায় সাদ আলীর সাথে তার পরিচয়ের পর থেকে এখন পর্যন্ত যত বিশেষ মোমেন্ট আছে প্রত্যেক মোমেন্টের পেন্টিং সে ওয়ালে করেছে। তার পুরোটা ওয়াল মীরাকে জুড়ে। মীরার সাথে কাটানো যত স্মৃতি, যত ভালো মুহূর্ত, যত না বলা কথা, সবই তার চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। মীরা যতই দেখছে ততই অবাক হচ্ছে। আর মীরার ফাইনাল অবাক হওয়াটা এখনো বাকি ছিল। যখন সে সাদ আলীর রুমে ঢোকে তখন সে সাদ আলীর বেডের পাশে সেই আর্টটি দেখতে পায়, মীরার ছবি এদিকেই তাকিয়ে আছে। এটা দেখার পরে মীরার গলাটা একদম শুকিয়ে আসছে, তার হাত পা কাঁপছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন পেছন থেকে সাদ আলী তাকে ডাক দেয় আর মীরাকে বলে আপনি আমাকে জানাবেন, যখন এই বাসা থেকে চলে যাবে তখন এই সবকিছুই মুছে দিয়ে যাব। মীরা বলে দরকার নেই, আমার নতুন অনারের সাথে কথা হয়েছে, তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করার আগ পর্যন্ত তুমি এখানে থাকতে পারো, আর তারপর কি হবে আমি জানি না। মীরা সেখান থেকে চলে যেতে চায়। সাদ আলী তাকে ডাক দেয়। মীরা কিছু সময়ের জন্য থমকে দাঁড়ায়, কিন্তু তারা দুজন কেউ কাউকে কিছুই বলতে পারে না। মীরা সেখান থেকে সরাসরি তার অফিস রুমে ফিরে যায়। সেখানে যে মীরা খুবই হাঁপাচ্ছে, সেইগুলো কি দেখলো, সাদ আলী তাকে কতটা পছন্দ করে। মীরা কোনো কিছুই কেন যেন মেনে নিতে পারছে না। এর মধ্যে তার এক্স হাজবেন্ড স্মিথ সেখানে আসে। সে মীরাকে শান্ত করার চেষ্টা করে। আর মীরা পানি খাওয়ার পরে তাদের এক কথায় দুই কথায় আবারও তর্ক শুরু হয়। আর সেই তর্ক একসময় ঝগড়ায় পরিণত হয়, যেটা সাদ আলী শুনতে পায়। সে তখন ভেতরে ঢুকে জিজ্ঞেস করে মীরা কি হয়েছে। মীরা সাদ আলীকে থামিয়ে দিয়ে বলে তুমি বাইরে যাও, তোমাকে আমি পরে বলবো। তখন স্মিথ বলতে শুরু করে এই ছেলেটা আমাদের মধ্যে কেন ঢুকলো, ওকে
স্মিথও খুবই ক্ষেপে যায় আর স্মিথ সাদ আলীকে কিট বলে গালি দিয়ে ওঠে। তখন সাদ আলীও খুবই রেগে যায়। মীরা তাদের দুজনকেই থামানোর চেষ্টা করে। সে সাদ আলীকে বারবার বলে আমি তোমাকে পরে বুঝাবো, আর স্মিথকেও বলে আমাদের ভাড়াটিয়া। স্মিথ তখন বলে যা শুনেছি তাহলে তো ঠিকই শুনেছি, তোমাদের মধ্যে কি চলছে? এটা শুনে সাদ আলী আরো ক্ষেপে যায়। তখন মীরা তাকে বলে তুমি এখান থেকে চলে যাও, এটা আমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। এ কথাটি শুনে সাদ আলী খুবই হার্ট হয়, সে একদম নিশ্চুপ হয়ে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাদ আলী হাতে রং আর তুলি নিয়ে একটি বাসের সামনে এসেছে। তার কোনো একটা প্ল্যানিং রয়েছে, সেই বাসের দেওয়ালে কিছু একটা আঁকতে শুরু করেছে। আর অন্যদিকে দেখানো হয় লাস্ট কনভারসেশনের পরে মীরার সাথে তার যে কথা হয়েছিল, মীরাকে সাদ আলী তার মনের কথা বলেছিল, কিন্তু মীরা তাকে রিজেক্ট করে দেয়। সে বলে সাদ আলী এটা সম্ভব না, তুমি যদি এখন আমার জীবনে আসো আমার মনে হবে আমি তোমার সুযোগ নিচ্ছি। আমার মাত্র ডিভোর্স হয়েছে, তাই আমার একাকিত্ব কাটানোর জন্য হয়তো তোমাকে বেছে নিয়েছি, আর তাছাড়া তোমার খুব ভালো একটি ভবিষ্যৎ পড়ে আছে। সাদ আলী বলে এসব বলো না প্লিজ, আমি তোমাকে আসলেই পছন্দ করি আর তুমি আমার আর্টের ইন্সপাইরেশন। মীরা সেখান থেকে কিছু না বলে উঠে যেতে চায়। তখন সাদ আলী তাকে শেষবারের মতো বলে একটা সুযোগ তো দিয়ে দেখো, আমি তো একটা সুযোগ ডিজার্ভ করি। মীরা কিছুই বলে না, সে সেখান থেকে চলে যায়। আর এদিকে সাদ আলী সেই বাসে এখনো একেই চলেছে। পিছনের লোকজনের ভিড় হয়ে গিয়েছে, সবাই ছবি তুলছে। আপনারা তো আগেই জানেন তখন ইন্দোনেশিয়ার প্রতিবাদী ছবি আঁকা ছিল একটি অপরাধ, আর সাদ আলী সেই শহরে পুলিশ ভ্যানে এমন একটি কাজ করে। হ্যাঁ, এই বাসটি একটি পুলিশ ভ্যান, যেখানে সে সাধারণ মানুষের হয়ে প্রতিবাদ করেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে আর তাকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। পরের দৃশ্য চলে আসে পুলিশ স্টেশনে। সাদ আলী একটি চেয়ারে বসে আছে। তখন বাইরে শোনা যায় তার সাথে কেউ দেখা করতে এসেছে। সে সাদ আলীর বোন হিসেবে পরিচয় দেয়। তখন একজন পুলিশ কর্মকর্তা এসে বলে তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। সাদ আলী মীরাকে দেখে খুবই অবাক হয়। সে চুপচাপ মীরার পাশে বসে আর তাকে জিজ্ঞেস করে আমার বোন হিসেবে পরিচয় দেওয়ার কি দরকার ছিল। তখন মীরা রাগান্বিত ভাবে বলে তাহলে কি তাদের বলবো আমি তোমার ওয়াইফ? এটা তাদের বিশ্বাস হবে? এমনি তুমি আমার থেকে ছোট। সাদ আলী তখন হেসে দেয়, কারণ মীরার এই উত্তরটি তার খুবই ভালো লেগেছে। সাদ আলীর হাসি দেখে মীরাও একটু হাঁপ ছেড়ে বাঁচে। মীরা তাকে প্রশ্ন করে নিজেকে আমার জন্য বিপদের মধ্যে ফেলে কি লাভ? সাদ আলী তখন তার রঙে ভর্তি হাত দিয়ে মীরার হাত ধরে আর তার হাত দুটো চেপে ধরে বলে যাতে সামনের বিপদগুলো মোকাবেলা করতে পারি। এরপর সাদ আলী নিজে ড্রাইভ করে মীরাকে নিয়ে বাসায় আসে। গাড়ি থেকে মীরা নেমে যেতে চায়, সাদ আলী তাকে আটকায় আর মীরাকে প্রশ্ন করে তোমার মনের মধ্যে এখন যেগুলো চলছে, ভয়, ঘৃণা, ভালোবাসা, সবকিছু আমার মনের মধ্যেও চলছে। দেখো এটা খারাপ না, দুজন মানুষ দুজনকে ভালোবাসতেই পারে, আর তুমি আমার কোনো সুযোগ নিচ্ছ না। এরপর তারা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। শুরু হয় তাদের ভালোবাসার নতুন অধ্যায়। সাদ আলীর সেই পুলিশ ভ্যানের আর্ট সকল জাতীয় দৈনিকে চলে আসে, আর সেটি চোকারের না মিস্টার জিম নামক সেই ব্যক্তির, যে ইন্দোনেশিয়ার সব থেকে বড় কিউরেটর। তার অ্যাসিস্ট্যান্ট এসে সাদ আলীকে বলে তোমার আর কিছু আর্ট নিয়ে মিস্টার জিম তার সাথে দেখা করতে বলেছে। একথা শুনে সাদ আলী তো খুবই খুশি হয়। সে এখন সারাদিনই আর্ট করে আর তার ইন্সপাইরেশন মীরা তার সামনেই ঘুরে বেড়ায়। মীরা সাদ আলীকে ডাক দেয় আর তাকে দেখে সেই গাছগুলোতে ফুল ফুটেছে, যেগুলোকে তারা অনেকদিন ধরেই পরিচর্যা করছে। তারা দুজনেই অনেক খুশি। সাদ আলীকে এখন প্রায় শহরের সবাই চেনে। সে দেওয়ালে দেওয়ালে আর্ট করে। আজ ছিল সাদ আলীর কনভোকেশন ডে। তার গ্রাজুয়েশন শেষ হয়েছে। মীরা আর কিকান তার ইউনিভার্সিটিতে এসেছে। সাদ আলী দূরে গাউন পরেই দাঁড়িয়েছিল। কিকান তাকে দেখে চিৎকার করে ডাক দেয়। সাদ আলী দেখে দৌড়ে সেখানে আসে, কিন্তু মীরা এখনো লজ্জা পাচ্ছে, কারণ তার মেয়ে তার সাথে দাঁড়িয়ে আছে। কিন্তু কিকান খুবই চালাক একটি মেয়ে, সে সবই বোঝে। সে তার মাকে বলে মা চলো আমরা একসাথে ছবি তুলি। তারপর তারা তিনজনে যে একসাথে একটি ছবি তোলে। তারপর কিকান সেখান থেকে বের হয়ে আসে আর সাদ আলী আর মীরাকে ছবি তুলতে বলে। মীরা খুবই লজ্জা পাচ্ছিল। তারপর মীরাও চলে আসে আর সাদ আলীর একক ছবি তোলা হয়। আর পরের দৃশ্যে দেখা যায় সেই ছবিটি খাম থেকে বের করছে সাদ আলীর বাবা। সে খুশিতে চিৎকার করে সাদ আলীর মাকে ডাক দেয় আর বলে দেখো তোমার ছেলে গ্রাজুয়েট হয়েছে, এই দেখো ছবি আর সার্টিফিকেট। সাদ আলীর মা বাবা দুজন বড্ড খুশি। সাদ আলীর বাবা সাদ আলীর মাকে বলে আরনাজাকেও একটু খবর দাও, ওর সাথেও খুশির মোমেন্টটা শেয়ার করি, ওরও তো অনেক বড় অবদান। পরের দৃশ্যে দেখা যায় আরনাজা সাদ আলীদের বাড়িতে এসেছে। সেও সাদ আলীর ওই ছবিটি দেখে খুবই খুশি হয়। তখন সাদ আলীর বাবা আরনাজাকে একটি চিঠি দিয়ে বলে মায়ের চিঠিটা আমাকে পড়ে শোনাও তো। আরনাজা বলে ঠিক আছে বাবা। সে চিঠিটি খোলে আর সাদ আলীর বাবা ছবিটি কোথায় টাঙানো যায় তা দেখতে যায়। আরনাজা পড়তে শুরু করে। চিঠিটি ছিল সাদ আলীর বাবা মায়ের জন্য। সে শুরুতেই লিখেছে প্রিয় বাবা মা, প্রথমে আমার সালাম নিবে।
আল্লাহর অশেষ রহমতে আমি আমার পড়াশোনা শেষ করেছি, কিন্তু আমি তোমাদের কাছে খুবই দুঃখিত। আমি তোমাদের প্রমিস করেছিলাম গ্রাজুয়েশন শেষ হওয়া মাত্রই আমি গ্রামে ফিরে আসব, কিন্তু সেটা এখন হচ্ছে না। বাবা, আমি আর্নাজকে অনেক কথাই বলতে পারবো না, কিন্তু আমি তোমাদের সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আমি আসলে জীবনে যে স্বপ্নগুলো দেখেছি, যে কল্পনাগুলো করেছি, তার সবকিছুই এখানে খুঁজে পেয়েছি। আমি আর্নাজের মনটা সরাসরি ভাঙতে পারবো না, তাই ওকে কিছু লিখলাম না। তোমরাও আমাকে ক্ষমা করো, আর আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। চিঠি পড়া শেষে আর্নাজে অনেক কাঁদছে। সাদালির বাবা মাও তাকে সান্ত্বনা দিচ্ছে। অন্যদিকে সাদালি মীরাকে ডাক দেয় আর বলে, মীরা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কিন্তু সাদালি মীরাকে কি বলে তা পরেই শোনানো হবে। অন্যদিকে আমরা দেখতে পাই সাদালি তার গ্রামের বাড়িতে এসেছে। তার বাবা গাড়িতে করে আসেন। চারদিকে শুনশান নীরবতা। সাদালি উঠে তার বাবার কাছে যায় আর তাকে সালাম করে। তার বাবা তাকে জিজ্ঞেস করে, তোমার চিঠি দেখেই বুঝতে পারছিলাম তুমি কিছু একটা আমাকে বলতে চাও। সাদালি ধীর গলায় বলে, হ্যাঁ। তার বাবা খুবই রেগে আছেন। তিনি বলেন, চলো ভেতরে যেয়ে কথা বলি। সাদালির বাবা হেঁটে ঘরের মধ্যে চলে যান। তারপরে দৃশ্য চলে আসে ডাইনিং টেবিলে। বাবা তার ছেলেকে জিজ্ঞেস করেন, এখন বলো তোমার সমস্যার কথা। সাদালি খুবই সংকোচ বোধ করছে। তারপর সে ধীর গলায় বলে, বাবা, আমি যে শহরে পড়তে গিয়েছিলাম সেখানে আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি, যাকে আমি সত্যিই ভালোবাসি। একথা শুনে সাদালির বাবা মায়ের চোখ বড় বড় হয়ে যায়। মা উঠে সাদালির কাছে আসেন আর জিজ্ঞেস করেন, তাহলে আর্নাজের কি হবে? সাদালি তখন ধীর গলায় বলে, মা, আমি বিয়েটা ভাঙতে চাই। সারা জীবন অভিনয় করার থেকে সত্যটা বলা ভালো। এই কথাটি সাদালি আর্নাজার বাসায় বলেছিল। আর্নাজার বাবা তাকে কষে একটি থাপ্পড় দেয়, আর বেচারি আর্নাজা দেওয়ালের ওপাশে বসে চুপচাপ কাঁদছিল। তার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে, কারণ সে তো এতদিনে সাদালিকে ভালোবেসে ফেলেছে। তাদের বিয়েও ঠিক হয়ে আছে। এতটা দিনে এই মেয়েটি কতটা স্বপ্ন বুনেছে। অন্যদিকে দেখানো হয় সাদালি আর মীরা সে কনভারসেশন। সাদালি মীরাকে সবকিছু খুলে বলেছিল। মীরার হাত পা কাঁপছে। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে শুধু সাদালিকে এটাই বলে, প্লিজ এই বিয়েটা তুমি ভেঙো না। সাদালি মীরাকে বুঝায়, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। মীরা বলে, চুপ করো, দেখো আমার জীবনটা বিষে ভরা। অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমার জীবনে। প্লিজ ওই মেয়েটার জীবন নষ্ট করো না। আমি চাই আমি যতটা কষ্ট পেয়েছি ওই মেয়েটা সেই কষ্ট না পাক। তুমি বিয়েটা ভেঙো না প্লিজ। এটা বলে মীরা সেখান থেকে উঠে চলে যায়। সাদালি বুঝতে পারছে না তার কি করা উচিত, সে কোন দিকে যাবে। এতটা দিনে তো সে মীরাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। অন্যদিকে আর্নাজাও তাকে ভালোবাসে। ওই দিন সাদালির চোখ দুটো পানিতে ছলছল করছিল। ঘটনা বর্তমানে চলে আসে। সাদালি সকালবেলা বাসা থেকে বের হয়েছে ফিরে যাওয়ার জন্য। সে তার মায়ের কাছ থেকে বিদায় নেয়। সাদালি পা বাড়ায়। মা তাকে পেছন থেকে ডাক দিয়ে জড়িয়ে ধরে। বাবা কিছুটা দূরেই দাঁড়িয়েছিল, কিন্তু সে তার সন্তানের উপর খুবই রেগে আছেন। সাদালির চোখও তার বাবার দিকে যায়, কিন্তু দুজনই একদম চুপচাপ। সাদালি গাড়ির দরজার কাছে গেলে মা তার কাছে এসে বলেন, বাবা শহরে যে তোর জন্য অপেক্ষা করছে, তাকে ভালো রাখিস। সাদালি উত্তর দেয়, মা, আই উইশ সে যেন আমার জন্য অপেক্ষা করে। মা বলেন, মানে? সাদালি মুস্কি হাসি দিয়ে বলে, কিছু না। সে গাড়ির দরজা খোলে আর বাবার দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম বাবা। সাদালি গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে শুরু করে। গাড়িটি চোখের আড়াল হবার পর বাবা উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। গ্রামীণ পাহাড়ি রাস্তা বেয়ে গাড়িটি এগিয়ে চলেছে শহরের দিকে। সাদালির মন ভীষণ খারাপ। সে নিজেও বুঝতে পারছে না জীবনের এই পর্যায়ে এসে তাকে আসলে কোন পথে যাওয়া উচিত। পুরো শহর জুড়ে চারদিকে মীরার অনেক ছবি টাঙানো। সবকিছুই সাদালি এঁকেছে। সে এখন এই শহরের নাম করা পেইন্টার, আর তার পেইন্ট জুড়ে শুধুই মীরা, যেগুলো এখন পুরো শহরবাসী জানে। সাদালি আনমনেই হাসছে আর ব্যাকগ্রাউন্ড থেকে বলছে, আমি জানি না আমার কি করা উচিত বা সামনে আমার সাথে কি হবে, তবে এটাই মানুষের জীবনের বাস্তবতা। কিছু বাস্তবতা না মানতে চাইলেও মেনে নিতে হয়। আমরা মানুষরা জন্মগতভাবে কনফিউজড, বিশেষ করে আমাদের মনটা। তবে এটা ঠিক, মীরাকে ভালোবেসে আমি অনেক কিছুই পেয়েছি। লাইফ ইজ ফিল্ড উইথ সো মাচ অফ ইউ, যেটা এই মুভির নাম। তবে বাস্তবতা হচ্ছে মীরা কখনোই আমার হবে না, আর এটা আমাকে মেনে নিতে হবে। পেছনে আমরা মীরাকেও দেখতে পাই। সেও দূর থেকে সাদালিকে দেখে। আর এই অসম্পূর্ণ ভালোবাসার মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু না, এখনো একটু বাকি আছে। আমরা সাদালিকে একটি বারে বসা দেখি। তখন পেছন থেকে আর্নাজা আসে আর তাকে ধীর গলায় ডাক দেয়, সাদালি। সাদালি ঘুরে তাকায় আর সেও বলে, আর্নাজা, তুমি এখানে কি করছো? তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আর এর পরে লেখা ওঠে, লাইফ ইজ ফিল্ড উইথ সো মাচ অফ ইউ টু কামিং সুন। অর্থাৎ এই মুভির দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসছে। আর আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে এই মুভির দ্বিতীয় পার্ট বের হওয়ার সাথে সাথে আপনাদের জন্য নিয়ে আসবো। তাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।